নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আর শুরুতেই দেখো কি পরিমাণ কুয়াশা পড়েছে আমাদের এখানে। চারিদিক যেন কুয়াশায় ঢেকে গেছে। একটু দূরে কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র কুয়াশা ছাড়া। কোনো ক্রমে কুয়াশা মাথায় নিয়ে চলে এলাম এ ঘরে। এসে দেখছি মায়ের ভাত চেপে গেছে, ওদিকে প্রেশার কুকারে কিছু না কিছু একটা সিটি বসিয়েছে। এখনও পর্যন্ত খুলে দেখিনি যে কী সিটি বসিয়েছে। দাঁড়াও, ওদিকে প্রেশার কুকারটা নামিয়ে নিলাম, কেন কি সোনার জন্য খাবার বসাবো। আজকে সোনার জন্য সকালবেলা আর চালের গুঁড়ি রান্না করিনি, আজকে রান্না করেছি সুজি। এত সকালে তো দুধ পাওয়া যায় না, আমার কাছে একটু কেনা দুধ ছিল, সেটাই একটু একটু ওর মধ্যে মিশিয়ে দিয়েছি, খুব বেশি পরিমাণে দিইনি। চলো, এটা নিয়ে এখন সোজা এই ঘরে চলে আসলাম। সুজিটাকে জলের মধ্যে বসিয়ে দিয়েছি। সুজিটা ঠান্ডা হতে হতে ও ঘর থেকে আবার এক গ্লাস চা নিয়ে এলাম। শীতের সকালে একটু গলা গ্লাস চা না খেলে আমার আবার ভালো লাগে না। এই যে গতকাল রাত্রে সোনার খাবারটাও এক্সট্রা ছিল, সেটাকেও ঢেকে রাখা হয়েছিল। আর আমার বরকে রুটি খেতে দিয়েছিলাম, সে খুব বেশি রুটি খায়নি, দুটো রুটি রেখে দিয়েছিল। সেই রুটিটা দিয়ে আজকে চা খাবো। ওদিক থেকে আমাকে মানা করছে যে রিমি, চা দিয়ে রুটি খেও না, অ্যাসিডিটি হয়ে যাবে। বরের কথা শুনিনি, যা বলেছে তাই কিন্তু হয়েছে, জানো তো। ওই দেখো, চাটা খেয়ে ঘরে এসেছি, দেখছি আমার মা বেগুন ভাজা কড়াইতে বসিয়েছে। যতটুকু যা তেল ছিল সমস্ত তেলই বেগুনে টেনে নিয়েছে। সেই জন্য বেগুনটা উল্টানোর দরকার ছিল। উল্টাতে গিয়ে জানো তো কড়াই থেকে খুন্তিটা কেমন যেন আটকে আটকে আসছে। চলো এবারে আসি আমার ব্লগের বিষয়বস্তুতে। দেখো, জীবনে চলার পথে ওঠা পড়া থাকতেই হবে। আমরা হাঁটা শিখেছি কি এমনি এমনি, পড়েছি উঠেছি। রাস্তায় চলতে গিয়েও কোনো না কোনো দিন পা মোচকা খেয়েছি, হোঁচট খেয়ে পড়েছি, পড়িনি বলো, পড়েছি, আবার কিন্তু উঠেও দাঁড়িয়েছি। দেখো, সব কিছু তো খুব সহজে হয় না, আর সব কিছু কিন্তু সোজাও নয়। দেখো, যদি ইসিজির লাইনটা সোজা আসে তাহলে কি বুঝবো আমরা? তাহলে বুঝবো যে আমরা কিন্তু আর বেঁচে নেই। সত্যি কথা বলো, ইসিজি লাইন কি সোজা হয়? একটু ইসিজি রিপোর্ট কারোর বাড়ি থাকলে একটু দেখবে। ঠিক তেমনই লোকেরা আসবে আমাদের চলার পথে বাধা সৃষ্টি করতে, আর তাদের কথায় আমরা যদি থেমে যাই তাহলে কি বুঝবো বলো তো? তাহলে বুঝতে হবে এখানেই আমার লক্ষ্য পূরণের কিন্তু পরিসমাপ্তি ঘটল। তবে আমরা কিন্তু লোকের ব্যাপারে একটু বেশি ভাবি। আমরা ভাবি যে এই কাজটা করব, লোকে কি বলবে। আসলে একটা কথা বিচার করো তো, আমরা মেয়েরা কি সারা জীবন ধরে এই ভাবনাতেই কাটিয়ে দেব আমাদের গোটা জীবন, যে লোকে কি বলবে? বিয়ের আগে যখন কোথাও যেতাম, যদি একটু লেট করে বাড়ি ফিরতাম, তখন কি বলতো বাড়ির লোক? বলতো না যে এত লেট করে বাড়ি ফিরলি, লোকে কি বলবে। আবার দেখো, আমরা যে জামা কাপড়টা নির্বাচন করব, সেক্ষেত্রেও লোকের মতামত। এই ধরনের জামা কাপড় পরেছিস, আরে লোকে কি বলবে। আবার দেখো, এক্ষেত্রে কিন্তু এগুলো সব আমার বাস্তব অভিজ্ঞতা, জানো তো। আমার বাস্তব অভিজ্ঞতাই তো তোমাদের সাথে শেয়ার করি। আজকে মনে হলো যে এই টপিক নিয়ে আলোচনা করি। ওদিকে দেখো, বিয়ের আগে যখন মেলায় যেতে চাইতাম, তখন মা কি বলতো জানো? আই বড় মেয়ে, তাও আবার রাত্রে মেলায় যাবি, ছি ছি, লোকে কি বলবে। সমস্ত প্রাধান্যটাই লোকে পেত। সেক্ষেত্রে কি বিচার করলাম জানো তো? জীবনটা নিজের। এখানে যদি লোককে বেশি গুরুত্ব দিই তাহলে নিজের জীবনের মূল্যবোধটা নিজেই কিন্তু হারিয়ে ফেলবো। আর এক ধাপ এগিয়ে গিয়ে দেখো, একটু যখন বয়স বেড়ে যাবে, বিয়ের বয়সটা ধরো একটু পার হয়ে গেল, তখন কি বলবে? বয়স তো বেড়েই গেল, এবার যদি তোর বিয়ে দিতে না পারি তাহলে লোকে কি বলবে। দেখো, সব সময় লোকের কথা চিন্তা না করে কিছু সময় নিজেদের কথাও চিন্তা ভাবনা করতে হয়। হ্যাঁ, লোকের চিন্তা কখন করতে হয় জানো? যখন কেউ অসুবিধায় আছে, যখন কেউ ভালো নেই, যখন কারো সাহায্য করতে আমরা এগিয়ে যাব, তখন আমরা মানুষের কথা ভাববো। তবে নিজের ব্যক্তিগত ক্ষেত্রে লোকের কথা আমার মতে না শোনাই ভালো। কেন কি বলো তো? বেশিরভাগ লোকেরই এখন প্রধান কাজ হলো মানুষের পেছনে লেগে থাকা। কেউ এগিয়ে যাচ্ছে, তাকে কী করে টেনে নিচে নামাবো সেই চেষ্টা করা। সুতরাং লোকের চিন্তা না করে চলো নিজের মতো বাঁচতে শিখি, লাইফটাকে এনজয় করি। লোকে কি বলবে সেদিকে কান না দিয়ে নিজের ভালো লাগাগুলোকে প্রাধান্য দিতে শিখি। কেন কি বলো তো? জীবনটা তো আমাদের, অন্য লোকের তো আর নয়। একটা একটা দিন করে তো এগিয়েই যাচ্ছে, আর আমরা পেছনে একটা একটা করে দিন ফেলে আসছি। সুতরাং নিজের জীবনটাকে যদি নিজেরাই উপভোগ করতে না পারি, দিন শেষে হিসেবের খাতায় কি দেখব? রসগোল্লা পেয়েছি। চলো
এ বিষয়ে আজকে আর কথা নয়, অনেক কথা তোমাদের সাথে বলে ফেলেছি আর অনেক কাজও কিন্তু করে ফেলেছি। ওদিক থেকে সকালবেলা আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছিল, একটু ভাত বেড়ে দুজনে বসে একসাথে খেয়ে নিয়েছি। এদিকে শোনার জন্য সব কিছু দিয়ে একটু খিচুড়ি করে নিয়েছি, সামান্য একটু ঘি দিয়ে ওকে কিন্তু খাইয়ে দেবো। সোনাকে তো আজকে অনেকটা আগে আগে খাইয়েছি, সেই জন্য ওকে ঘুম পাড়ানোর আগে একটু দুধ গরম করে খাইয়ে নিয়েছিলাম। চলো, এই পর্যায়ে একটা কথা তোমাদের সাথে না বললেই কিন্তু নয়। আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা যদি চাও তাহলে আমার ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এই পর্যায়ে দুপুর হচ্ছে 2টো, ওদিকে আমার বরেরও স্নান হয়ে গেছে আর আমিও স্নান করে দুপুরের খাবার নিয়ে বসলাম। এরই মাঝে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর ঠিক সন্ধেবেলা সোনাকে নিয়ে চলে এলাম ডক্টরের কাছে। সেই যে সোনার ঠান্ডা লেগেছে, এখনও পর্যন্ত ওকে ডক্টর দেখাচ্ছি। তবে আজকে একটু লেট হয়েছিল, ডক্টর কী হয়েছিল বেরিয়ে গিয়েছিল, তো গাড়ির মধ্যে ডক্টর ছিল, তার গাড়ি থামিয়ে সেখান থেকে সোনাকে দেখিয়ে নিয়ে তারপর ফিরলাম। ডক্টরের কাছ থেকে ফেরার পথে সোনার জন্য একটা সোয়েটার নিলাম। আসলে কি বলতো, সোনার প্রচুর সোয়েটার রয়েছে, তবুও একই জায়গায় একটা সোয়েটার 2-3বার পরালে ওর বাবা একটু রাগ হয়, সেই জন্য একটু সোয়েটার কেনা। তাও বলে দিয়েছে যে তুমি এখান থেকে একটা সোয়েটার নিচ্ছ নাও, আমি আবার যখন বাড়ি আসবো তখন আমার পাগলার জন্য আমি সোয়েটার কিনে নিয়ে আসবো। যাকে তার ছেলের জন্য সে কিনবে, আমি তো আর বাধা দিতে পারি না। ওদিক থেকে ভেবেছিলাম একটু মোমো খাবো, তো সোনা এত বিরক্ত করছিল, কোনো রকম সোনাকে নিয়ে 1 প্লেট মোমো খেয়েছি আর 1 প্লেট মোমো পার্সেল করে সোজা বাড়ি নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে বাড়ি ফিরে একটু কফি করতে বসলাম। আসলে বাইরে এতটা ঠান্ডা, এসে যদি একটু গরম চায়ে চুমুক না দিই কিংবা একটু কফির কাপে চুমুক না দিই তাহলে ঠান্ডাটা যেন আর কাটছে না। আর এই যে দেখো, ওদিকে আমার মায়ের রুটি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমার কফিটাও কিন্তু রেডি হয়ে গেছে। 2টো গ্লাস এবং একটা কাপে কফি নিয়েছি। চলো, ওদিকে বাবাকে প্রথম কফিটা দেব, তারপর আমরা কফি খাবো। এখানে বাবাকে কফি দিতে এসে তো অবাক হয়ে গেছি। দেখো, দুজনার মধ্যে মারামারি চলছে, ওদিকে কে জিতবে, আমার সোনা না আমার বাবা, সেটাই কিন্তু বুঝতে পারছি না। তবে শেষে জিতেছিল কে জানো? দেখো, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না যে শেষে কে জিতবে। কিছু কিছু সময় আমরা বড়রাও কিন্তু ছোটদের আনন্দের জন্য তাদের কাছে মাথা নত করি, ইচ্ছাকৃত হার মেনে নিই। ঠিক সেরকমই আজকে মারামারিতে না আমার সোনা জিতে গেছে। ওদিক থেকে অনেকটা রাত হয়েছে, এখন রাত্রের খাবার নিয়ে আবার চলে এলাম। দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে এই 8-9 মিনিট যে কোন দিক দিয়ে পার হয়ে যায় সেটা বোঝাও যায় না। ওদিকে রাতের খাবারে ছিল একটু জিলিপি, ওদিকে রুটি, এখানে হচ্ছে পায়েস, ওটা হচ্ছে আলু চচ্চড়ি। তারাও ওদিকের বাটিটায় কী আছে তোমাদেরকে একটু খুলে দেখায়, আমি এখনও পর্যন্ত জানি না যে বাটিটায় কী আছে। ও, এখানে আছে মাসির বাড়ির মুগের ডাল। চলো তাহলে খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করি, কেননা আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজ তাহলে আসি, টাটা।